শেষ মুহূর্তে এসে তোমার কিন্তু বেশি চাপ নেওয়া যাবে না, ঠিক আছে? মেন্টালি চাপ নেওয়া যাবে না, তোমাকে অবশ্যই এখন পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? এখন একজন যদি চান্স পায় সে একজন যেন তুমিই হও। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আবেদনপত্রের যে জরিপটা সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা ইউনিটে কতজন আবেদন করছে এবং আসন প্রতি কতজন লড়াই করছে এটা কিন্তু একটা ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, এবং তোমাদের শেষ মুহূর্তে এসে তোমরা যাবে এ ইউনিট এবং ডি ইউনিটের জন্য কীভাবে প্রিপারেশন নিবা এবং রিভিশন কীভাবে সাজাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এবং এই যে সংখ্যাগুলা তোমার একটা আসন প্রতি এতগুলা করে আবেদন করতেছে, এতগুলো লড়াই করতেছে, এই যে সংখ্যাগুলো নিয়ে তোমরা যে কনফিউশন, একটা ভয় কাজ করছে ভিতরে, এই জিনিসটা তোমাদের দূর করতে হবে। তো টোটাল ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ভিডিও, ঠিক আছে? তো তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো যুক্ত হয় না, দ্রুত যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমরা ট্রাই করছি রেগুলার পোল দেওয়ার, তোমাদের মোটিভেটেড রাখার জন্য, ঠিক আছে? আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আমরা আগামীকাল থেকে যাবে এই ইউনিটের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট এমসিগুলো সাজেস্ট করছি, এবং সেই সিলেক্টেড এমসিগুলো আমরা কিন্তু ক্লাস আকারে তোমাদের দিয়ে দিব আগামীকাল থেকে। তো দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই। দেখো আমরা যদি সংখ্যাটা দেখি, প্রথমে যাবে এ ইউনিট, সেখানে তোমার আসন সংখ্যা হচ্ছে 426টি এবং আলাদা করে ভাগ করা আছে, ঠিক আছে? ছেলেদের অর্ধেক, মেয়েদের অর্ধেক। তোমরা জানো যাবিতে কিন্তু সিট সংখ্যা ভাগ করা থাকে, ঠিক আছে? তাহলে এখানে ছেলেদের অর্ধেক আছে, মেয়েদের অর্ধেক আছে, ঠিক আছে? আবেদন সংখ্যা টোটাল আবেদন করছে তোমার 73,000, বুঝতেছো? তোমার সিট সংখ্যা মাত্র 426টা, আবেদন করছে কত? 73,000। সবচেয়ে বেশি কম্পিটিশন কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। তারপর দেখো আসন প্রতি কতজন লড়াই করছে? 172 জন। সিট হচ্ছে একটার পিছিয়ে 172 জন করে লড়াই করবে তোমার বিপরীতে। যাবি ডি ইউনিটে এখানে হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ জাহাঙ্গীরনগরে যে আবেদন সবচেয়ে বেশি হয় যাবি ডি ইউনিটে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? এই 86,000 এটা সবচেয়ে বেশি। দেখো আসন সংখ্যা কত? মাত্র 310টা, কিন্তু আবেদন করছে কত? 86,755 জন, মানে কি প্রায় 27,000 কাছাকাছি চলে গেছে। আসন সংখ্যা কত? 310। তার মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই, সবচেয়ে বেশি লড়াই হবে কি এই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে। এবং আসন প্রতি লড়াই করছে কত? 280। তোমাদের বলছিলাম কিন্তু আমি যে 270 থেকে 300 এরকম কিন্তু অ্যামাউন্টের লোক থাকে। দেখো এই যে এতগুলা সিলেব, এই যে এই তথ্যটা, এটা দেখার পরে তোমার মনে কিন্তু একটা ভয় কাজ করবে এখন, যে এতগুলা লড়াই করছে, এদের বিপক্ষে যে আমার সিট অর্জন করতে হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে এমন। তো জাহাঙ্গীরনগর বিষয়ে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার পরিশ্রম এবং তোমার ভাগ্য, এই দুইটাই লাগবে। তুমি পরিশ্রম, এবার তোমার ভাগ্য যদি সহায় না হয় তাহলে তুমি এখানে চান্স পাবা না, ঠিক আছে? আবার তুমি পরিশ্রম করতেছো না কিন্তু ভাগ্যর জোরে তোমার কিন্তু এখানে হয়ে যাবে না। তো তোমার কিন্তু দুইটা একে অপরের পরিপূরক, তোমার পরিশ্রম করতে হবে, সাথে তোমার ভাগ্যটাও লাগবে। তো একটা জিনিস মাথায় রেখো, পরিশ্রম এবং দোয়া, এটার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায়। তোমার হাতে কিন্তু পরিশ্রমটা আছে, তুমি চাইলে কিন্তু এখন পরিশ্রম করতে পারতেছো, বাট তোমার ভাগ্য কিন্তু তুমি পরিবর্তন করতে পারবা না। কিন্তু পরিশ্রম পরিবর্তন করার চেষ্টা তুমি করতে পারো। তুমি যখন অনেক পরিশ্রম করতেছো, তুমি যখন অনেক একটা জিনিস পাওয়ার জন্য অনেক দোয়া করতেছো, চেষ্টা করতেছো, তখন সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই এটা পাওয়াতে হেল্প করবে, ঠিক আছে? কিন্তু তুমি পড়াশোনা করতেছো না, এই শেষ মধ্যে এসে হতাশ হয়ে যাচ্ছ। এই যে লাস্ট যে সময়টা পাচ্ছ, লাস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যে সময়টা তুমি পাও, এই লাস্ট 2 সপ্তাহ তোমার কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই। এটাতে কিন্তু কি বলবো, এই সময়টা তোমার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে, কারণ তুমি এখন চাইলেই প্রেশার নিতে পারবা, ঠিক আছে? তোমার ভিতরে কিন্তু এভাবে কাজ করতেছে। তো তুমি চাইলে এখন কিন্তু টোটাল ওভারঅল সিলেবাসটা কিন্তু 2 থেকে 3 বার, তারও বেশি সিলেবাসটা রিভিশন দিতে পারবা, জাস্ট তুমি যদি চাও। তুমি এই যে সংখ্যাগুলো দেখতেছো না, এগুলো তোমাকে জাস্ট ভয় পাওয়াই দিবে, তোমার মেন্টালিটিকে একটু নেগেটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করবে। ওই যে যারা নেগেটিভ চিন্তা ভাবনা করবা, যারা ভয় পেয়ে যাবা, তারা কিন্তু আগেই বাদ। এই যে 86,000 স্টুডেন্ট, এই যে 73,000 স্টুডেন্ট, এর মধ্যে কমন স্টুডেন্ট দেখো, এই যে 73,000, এই 73 ম্যাক্সিমামই কিন্তু ডিমিট আবেদন করছে, ঠিক আছে? তো যে কমন স্টুডেন্ট, এর মধ্যে দেখবে যে অর্ধেকের বেশি বাদ চলে যাবে এই যে টেনশনে। তুমি যদি আজকে চিন্তা করো, টেনশন যদি তোমার মধ্যে ঢুকে যায়, তুমি পড়তে পারো না ঠিক মতো, তাহলে তুমি কি আগেই বাদ। অর্থাৎ লাস্ট কয়দিন তোমরা যারা এই ভয়ে পড়াশোনা করবে, তারা কিন্তু আগেই বাদ। তো সবাই কিন্তু তোমার প্রতিপক্ষ হবে না, ঠিক আছে? সবাই প্রতিপক্ষ হবে না, কিছু ছেলেপেলে এগুলো আগেই বাদ চলে যাবে, এবং সবাই পরীক্ষা দিতে আসবে, কিন্তু সবাই কিন্তু ওভাবে প্রিপারেশন নিয়ে আসবে না। যারা ডেডিকেটেডভাবে প্রিপারেশন নেয়, প্রথম থেকে যারা প্রিপারেশন নিয়ে আসছো, ভালোভাবে তোমার পড়াটা আছে, গোছানো আছে, তারা কিন্তু অলরেডি একটা সিট পেয়ে যায়, ঠিক আছে? তারা কিন্তু সিট পেয়ে যায়। এবং এখানে দেখো এই বছর কিন্তু প্রথম দিকে পরীক্ষা হচ্ছে, তাই না? তো ওয়েটিং থেকে কিন্তু ভালো রকম টানার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই হতাশ হওয়া যাবে না, প্রিপারেশন তুমি নিতে থাকো। তো এই মুহূর্তে এসে তুমি প্রিপারেশনটা কীভাবে গোছাবে এটা নিয়ে আলোচনা করি আমরা। তোমার যাবি এ ইউনিট, এটা কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে 9 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা, এবং ডি ইউনিটের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে 11, 12, 13 এই তারিখের মধ্যে হওয়ার কথা, ঠিক আছে? তো আমরা যে আগামী যে 2 সপ্তাহ, আমি যদি বলি যে তুমি যে 14 দিনের মতো সময় পাচ্ছ এই ইউনিটের জন্য, তোমার এখন প্রধান কাজ এই ইউনিটে দেখো গাণিত দিক অনুসার, তাই না? তার মানে এখানে কি তুমি গাণিত পাবা, তাহলে তোমাকে অবশ্যই এখানে যে কাজটা করতে হবে এই ইউনিটের জন্য, তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ কী করতে হবে, টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো আলোচনা করতে হবে, এবং এখান থেকে প্রচুর পরিমাণে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এটা হবে তোমার লাস্ট 14 দিনের কাজ। তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা, তোমার প্রশ্ন সলভের ক্যাপাবিলিটি তত বাড়বে। তুমি যদি এই মুহূর্তে যে প্রশ্ন সলভ না করো, যদি এমসিকিউ সলভ না করো, তাহলে তুমি কিন্তু এই ইউনিটে ভালো করতে পারবে না, কারণ এখানে সময় আছে 50 মিনিট, তোমাকে 80টা এমসিকিউ দাগাতে হবে, এবং প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, এবং প্রশ্নগুলো একটু প্যাঁচানো থাকবে। প্রশ্নগুলো তো এতটা ইজিভাবে তোমাকে দেওয়া থাকবে না, প্রশ্ন সহজ, আসলে প্রশ্ন সহজ, বাট একটু প্যাচ থাকবে। যদি একটু ট্রিক্সটা ধরতে পারো,
তাহলে ইজিলি তুই ওগুলো সলভ করতে আসতে পারবো, ঠিক আছে। তো এখানে তোমার এই প্রশ্নগুলো ধরতে হলে বা প্রশ্নগুলো সলভ করতে হলে তোমাকে অবশ্যই যথেষ্ট পরিমাণে এমসিকিউ সলভ করার দক্ষতা থাকতে হবে। তো তোমার এই প্রথম কাজ হচ্ছে এই যে কয়দিন তোমাকে এক্সট্রা বেশি বেশি মানে অন্য হাবিজাবি জিনিস না পড়ে তুমি জাস্ট প্রশ্ন ব্যাংকগুলো ভালো করে অ্যানালাইসিস করে যে টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো সুন্দর মতো প্র্যাকটিস করে দাও। হ্যান্ড ক্যালকুলেশনটা তুমি ভালো করার চেষ্টা করো। হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে এখানে অনেক অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে অবশ্যই অনেক বেশি হেল্প করবে। এরপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমরা এখানে টাইম ম্যানেজমেন্টটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট তো টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে কী করতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে। তুমি যদি এখন এক্সাম দাও, এক্সাম দিলে কী করবে দেখো তো, পরীক্ষার ভীতি এটা তোমার অনেকটা দূর হয়ে যাবে এবং টাইম ম্যানেজ করার ক্ষমতা তোমার কিন্তু বাড়বে। তো এই ক্ষেত্রে তুমি যে কোনো একটা এক্সাম আছে ভর্তি হও, সেটা যদি অফলাইন হয় তাহলে তো অনেক বেটার, আর যদি অফলাইনে হওয়ার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে অনলাইনে ভর্তি হতে পারো। তো আমাদের যাবি এই ইউনিট এক্সাম এসে কিন্তু ভর্তি চলছে, তো অনেকগুলো এক্সাম হয়ে গেছে, অধ্যায়ভিত্তিক যে এক্সামগুলো সেগুলো হয়ে গেছে। তো তুমি এনরোল করলেই অধ্যায়ভিত্তিক এক্সামগুলো কিন্তু অলরেডি পেয়ে যাবা এবং আগামীকাল থেকে কিন্তু পেপার ফাইনাল এক্সাম শুরু হবে, তো ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হয়ে যাবে। পেপার ফাইনালের পরে তোমরা 10টা মডেল টেস্ট পাবা যাবি এ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এখানে সবগুলো অধ্যায়েরই তোমরা এক্সাম প্র্যাকটিস আকারে পেয়ে যাবা, প্রিপারেশন নিবা আর এক্সাম দিবা, দিয়ে যাচাই করবা, ঠিক আছে। এরপরে আগামীকাল থেকে তোমরা পেপার ফাইনাল এক্সাম লাইভ দিতে পারবা। ওকে, তাহলে এই কাজগুলো তুমি করবা। এই মুহূর্তে তোমার বেশি কাজ করার দরকার নেই, বাট এই কাজগুলো তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে। টাইপ ওয়াইজ কনসেপ্ট এবং ওই অনুযায়ী প্রশ্ন সলভ বিগত সালে যে কোনো ভার্সিটি ঢাবি রাবি যাবি যেগুলোতে আসে সব প্রশ্ন সলভ করবা, শুধু যে যাবি তা কিন্তু না। অর্থাৎ ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তোমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তুমি দেখবা, এত বেশি কিছু মাথায় ঢোকানোর দরকার নেই, জাস্ট একটা জিনিসকে ফোকাস করো, তাহলে তুমি এখানে ভালো করবা। এই ইউনিট মানেই তোমাকে অবশ্যই অবশ্যই যথেষ্ট পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে এবং গাণিতিক প্রশ্নগুলো বেশি বেশি সলভ করতে হবে, ঠিক আছে। এই কাজগুলো তুমি করো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটার ক্ষেত্রেই। ম্যাথ ফিজিক্স শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে তা কিন্তু না, ম্যাথের ক্ষেত্রে এই কাজ করবা, ফিজিক্সের ক্ষেত্রে এই কাজ করবা এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম এই কাজই করবা। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়বা, টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো দেখো এবং বেশি বেশি এমসিকিউ যেখান থেকে তুমি পারো, অনুশীলনী প্রশ্ন সলভ করতে পারো, ভার্সিটি কমিটির প্রশ্ন সলভ করতে পারো, জাবির প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, ঢাবির প্রশ্ন ব্যাংক সলভ, অবশ্যই ঢাবির প্রশ্ন কিন্তু সলভ করবা, ঠিক আছে। ঢাবির প্রশ্ন একটাও বাদ দিবে না, ঢাবির প্রশ্ন অবশ্যই অবশ্যই সলভ করবা। এরপরে আসো আমরা যাবি এ ডি ইউনিট নিয়ে আলোচনা করবো। তোমরা অনেকেই যাবি ডি ইউনিটে এবং আমাদের চ্যানেলে কিন্তু অনেকে যুক্ত আছে যারা যাবি ডি ইউনিটে পরীক্ষা দেবে, ঠিক আছে। দেখো যাবি ডি ইউনিটের ক্ষেত্রে তোমাদের কাজ কি, যাবি ডি ইউনিটে তোমাদের মেইন প্রায়োরিটি দিতে হবে হচ্ছে বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে। বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটো তোমাদের মেইন প্রায়োরিটি থাকবে এবং বাকি যে কাজগুলো তুমি করবা বাংলা, ইংলিশ এবং হচ্ছে আইকিউ, এইগুলো আমি বলে দেবো ধাপে ধাপে যে আসলে তুমি কীভাবে পড়বা। দেখো বায়োলজির ক্ষেত্রে তোমার এখন প্রথম কাজ হচ্ছে মূল বইটা ভালো করে দেখো ভাই, মূল বইটা যথেষ্ট পরিমাণে ইফোর্ট দিয়ে পড়ো। মূল বই পড়া ছাড়া তুমি যাবি ডি ইউনিটে ভালো করতে পারবে না। মূল বইটা ভালো করে রিভিশন দাও এবং প্রশ্ন ব্যাংক থেকে ভালো মতো যাবি ডি এর পাশাপাশি অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে। তাহলে যাবি ডি এর পাশাপাশি অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা যাবি ডি ইউনিটের জন্য এবং অবশ্যই মূল বইয়ের দাগানো লাইনের কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। দিকে খারাপ মুখস্থ করে যেন একটু বুঝবা যে প্রশ্ন আসলে কী। প্রশ্ন কিন্তু এখানে প্যাসেজ যথেষ্ট ট্রিক্স দিয়ে কিন্তু প্রশ্ন আসবে যাবি এই ডি ইউনিটে, ঠিক আছে। এবং এখানকার প্রথম পত্রের যে প্রশ্নটা তুমি কিন্তু দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো ইজিলি পারবা, মানে প্রশ্নটা বুঝতে পারবা, বাট দ্বিতীয় পত্রের থেকে প্রথম পত্রের প্রশ্নগুলো একটু কিন্তু ট্রিকি হয়, ঠিক আছে। তো প্রথম পত্রের জন্য বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা, মূল বই থেকে বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা, এছাড়া অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা, তার পাশাপাশি যাবি ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এবং মূল বই যেগুলো আছে সেগুলো তো অবশ্যই যত বড় প্রশ্ন সলভ করো, যত বড়। লাস্ট কদিন তোমার প্রথম কাজ হবে বেশি বেশি প্র্যাকটিস করো, যত বড় প্র্যাকটিস করো, ঠিক আছে। বেশি বেশি এক্সাম দাও, প্র্যাকটিস করো, ঠিক আছে। যা পারো যথেষ্ট পরিমাণ প্রশ্ন সলভ করার চেষ্টা করো। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যদি মূল বই পড়া থাকে, যদি মূল বই অলরেডি পড়া হয়ে যায়, তাহলে যে সকল টপিকে তোমার বেশি সমস্যা আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো এই ইম্পর্টেন্টগুলো তুমি এখানে দেখবা, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে দেখবা। তো আমরা কিন্তু যাবি এ ডি ইউনিটের জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বায়োলজি টপিকগুলো এবং যে কেমিস্ট্রি টপিকগুলো এগুলো কিন্তু আমাদের যে এক্সাম্পলস আছে যাবি ডি ইউনিট এক্সাম্পল সেখানে কিন্তু অলরেডি দিয়ে রাখছে। তো তোমরা চাইলে ওই টপিকগুলো ফলো করতে পারো, শেষ মুহূর্তে রিভিশনের জন্য তোমাকে ওই টপিকগুলো অনেক বেশি হেল্প করবে। এবং আমরা লাস্ট 10 দিনে কিন্তু তোমাদের 10 দিন পর অর্থাৎ পরীক্ষার 10 দিন আগে তোমাদের একটা সাজেশন দিব, র্যাপিড সাজেশন। সেই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো কমন টপিক যেগুলো ঘুরে ফিরে আসে ওগুলো আমরা দিয়ে দিব, ওগুলো পড়লে তোমার মোটামুটি অনেকটা হেল্প হবে। তো আমাদের এক্সাম বেসে কিন্তু এক্সাম যেগুলো হয়ে গেছে সবগুলো তুমি দিতে পারবা। আবার যদি এখন এনরোল করো তো আগামী যে লাইভ এক্সামগুলো আছে পেপার ফাইনাল মডেল টেস্ট এগুলো তুমি লাইভ দিতে পারবা এবং অধ্যায়ভিত্তিক এক্সাম যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি আবার এক্সাম টেলিগ্রাম গ্রুপ থেকে দিতে পারবা, ঠিক আছে। ওকে, তার বাংলা ইংলিশের ক্ষেত্রে কী করবা, দেখো বাংলা ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমি টপিক অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের, তুমি প্লেলিস্ট সেকশনে গেলে কিন্তু টপিক অ্যানালাইসিস পেয়ে যাবা। তো এই টপিকগুলো একটু ভালো করে যে কোনো বাংলা বই, ঠিক আছে, বাংলা যদি তোমাকে বারবার বলতেছি যে বাংলা 9, 10-এর যে বইটা আছে এই বইটা তোমরা ভালো করে দেখবা এবং প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখবা, ঠিক আছে। প্রশ্ন ব্যাংকে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, কোশ্চেন ব্যাংকের যে তোমাদের এক্সপ্লেনেশন যে দেওয়া আছে তাই না, ব্যাখ্যা যেগুলো দেওয়া আছে, ব্যাখ্যা, এই ব্যাখ্যায় যে প্রশ্নগুলো দেওয়া থাকে না, ব্যাখ্যায় একটা প্রশ্ন নিচে দেখবা অনেকগুলো ব্যাখ্যা,
ওই রিলেটেড তথ্য দেওয়া আছে, ওই তথ্যগুলো ভালো করে দেখবা, ঠিক আছে। যারা হচ্ছে বই পড়তে পারতেছো না বা অনেক সময় লাগতেছে তোমাদের কাছে, তো ওই টপিকগুলো থেকে একটু প্রশ্নগুলো সলভ করো। ব্যাকরণ পার্ট থেকে বেশি প্রশ্ন আসে, যাবে ইউনিটে ব্যাকরণ পার্ট থেকে বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে তোমরা যেগুলো পড়ছো ইংলিশ গ্রামার টাইপের 4টা প্রশ্ন, ওগুলো একটু সলভ করলে পেরে যাবা। সিনোনিম হয়তো কমন পড়বে না, বাকি যে গ্রামার কোডগুলো 3টা প্রশ্ন তোমরা কমন চলে আসবে। এবং আইকিউ এর ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো সলভ করো। আইকিউ এর ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো, তাহলে তোমার আইকিউ নিয়ে অনেকটা ঝামেলা হবে না। অর্থাৎ এখানে 4টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন মোটামুটি ইজি আসে, একটু বেসিক চিন্তা ভাবনা করলে তুমি কিন্তু এগুলো পারবা। তো শেষ মধ্যে এসে তোমার কিন্তু বেশি চাপ নেওয়া যাবে না, ঠিক আছে। মেন্টালি চাপ নেওয়া যাবে না, তোমাকে অবশ্যই এখন পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। এখন একজন যদি চান্স পায় সে একজন যেন তুমিই হও, এরকম ভিতরে কনফিডেন্স রাখতে হবে এবং নিজেকে ওভাবে তৈরি করতে হবে। দেখো তুমি কতটুকু পরিশ্রম করছো সেটা কিন্তু তুমিই জানো, এবং তুমি তোমার নিজের কাছে সন্তুষ্ট কিনা এটা তোমাকে থাকতে হবে, যে আমি আসলে আমার যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু চেষ্টা করছি, এই মেন্টালিটি যেন তোমার মধ্যে থাকে এবং এই কথাটা তুমি যেন বলতে পারো। তো তুমি সর্বোচ্চ সংখ্যক পরিশ্রম করো, যতটুকু একদম তোমার সর্বোচ্চ করা যায় ততটুকু করবা, যেন তুমি দিন শেষে না বলতে পারো যে আমি চেষ্টা করি নাই, ঠিক আছে। তুমি এমনভাবে পড়ো যেন একসময় মনে হয় যেন আমার যথেষ্ট পড়ছি, আমার পর্যাপ্ত প্রিপারেশন হয়ে গেছে এবং আমি অবশ্যই চান্স পাবো। তো এই মনোভাবটা কখন আসবে? যখন তোমার প্রিপারেশনটা একদম 100% হয়ে যাবে এবং তুমি যথেষ্ট বেশি প্র্যাকটিস করবা। তাহলে প্রিপারেশনের কোনো আসলে কমতি রাখা যাবে না। তুমি যখনই বেশি প্রিপারেশন নেবা, তোমার পড়াটা অনেকটা কভার হয়ে যাবে, তখন কনফিডেন্স আপনা আপনি চলে আসবে। তো তুমি এখন আসলে যে সময়টা আছে এই সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো মতো রিভিশন দেওয়া সম্ভব। তো এই সময়টা একটু ভালো করে গুছিয়ে রিভিশন নাও। এবং যাদের আমি কিন্তু শেষ কয়দিনের যে রিভিশন প্যাটার্ন কিন্তু রুটিন তোমাদের দিয়ে দিয়েছিলাম, তো এটা পিডিএফ লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখে নাও এবং ওই রুটিন ফলো করে তুমি চাইলে রিভিশন দিতে পারবা, ঠিক আছে। ইজিলি রুটিন সাজানো আছে। যাবে ইউনিটের জন্য লাস্ট 15 দিনের রুটিন দিছি এবং যাবে ডি ইউনিটের জন্য লাস্ট 20 দিনের রুটিন দিয়েছিলাম, ওইটা একটু মডিফাই করে লাস্ট যে কয়দিন আছে তুমি এগুলো দিয়ে রিভিশন দিতে পারবা, ঠিক আছে। তো একটা কথাই বলবো যে যতগুলো আবেদন হোক বা যাই হোক না কেন, এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। তুমি তোমার নিজের সর্বোচ্চ স্থান থেকে ভালোভাবে দাও, যতগুলো পরিশ্রম করতে হবে এগুলো ভালো করে করো, ঠিক আছে। এবং যেন বলতে পারো যে তুমি তোমার নিজের সেরা ইফোর্টটা দিছিলা, ঠিক আছে। তোমার ভাগ্য কিন্তু তোমার হাতে নাই, কিন্তু পরিশ্রম করার সক্ষমতা তোমার কিন্তু আছে। তো তুমি যত পারো পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ ভাগ্য তোমার সহায় হবে। তুমি পরিশ্রম করতেছো না, তোমার প্রিপারেশন সম্পূর্ণ নাই, তো এটা তো আর বলা যাচ্ছে না। তুমি তো আলটিমেটলি ধ্বজা ভাঙা প্রিপারেশন নিয়ে তো ওখানে যে ভালো করতে পারবো না, তোমাকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো এটা অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। তো আবারও বলবো, হতাশ হয়ে না, ভয় পেও না। আর যারা এক্সাম বেসে ভর্তি হবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদের বিস্তারিত জানাই দেওয়া হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।